এআই কনফারেন্সে ফার্স্ট প্রাইজ পেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বিহান মেঘমালা রশ্মিকা ও রুদ্রকে স্যাম্পল দেখাতে আনলে তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখাচ্ছি এই ডগটা কি করে ফাংশন করে। এরপরে রিমোট দিয়ে ডগটা ফাংশন করা দেখালে তখন বিহান অনেক খুশি হয়ে যায়। এদিকে এদিকে মোনালিসা ভয়ে ভয়ে লুকিয়ে থাকে, আর এইদিকে বিহান বলতে থাকে, কম্পাস দারুণ হয়েছে, তোমার তোমার বুদ্ধি আছে আছে বলতে হয়, অনেক সুন্দর হয়েছে। এআই কনফারেন্সে এবার মনে হচ্ছে নোবেলটা আমরাই পাবো, এবার নোবেল ফিউচার অফ কলেজে ফার্স্ট প্রাইজ আনবে। এরপরে দেখা যায় মেঘমালা আর রশ্মিকা বলতে থাকে, কম্পাস তোর কোনো কোনো জরুরি নেই, তুই তো এবার অবশ্যই ফার্স্ট প্রাইজ নিয়ে আসবি, যা বানিয়েছিস না এবার আমাদের কলেজে ফার্স্ট হবে, এটা এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। এরপরে দেখা যায় তখন তখন রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই এই খুশিতে আমাদের একটা আইসক্রিম খাওয়া না, আইসক্রিম খাওয়ালে কি হবে বল। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি নয় বড়দা ভাই খাওয়াবে, কারণ বড়দা ভাই তো বড়, বড়দা ভাই আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে, কি বড়দা ভাই খাওয়াবি না? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ অবশ্যই খাওয়াবো, চল। এই বলে সবাই বেরিয়ে যায়। এদিকে এদিকে মোনালিসা বেরিয়ে আসে আর বলতে থাকে, বাঁচা গেল, কোনোভাবে কম্পাস বুঝতে পারেনি। এবার এবার আমাকে এই এই মডেলটা চেঞ্জ করে আমার তৈরি মডেলটা রেখে দিতে হবে, আর এটার জন্যই কম্পাস তুই আজ কালকে সকালে সবার সামনে নিজেও বিয়োজিত হবি, আর নোবেল ফিউচার কলেজকেও বেজ্জতি বানাবি। এটার জন্য তোকেই সবকিছু ব্লেম দেওয়া হবে। কম্পাস তুই বুঝতে পারছিস না তোকে কি করে ব্লেম দেওয়াবো আমি, তুই ধারণাও করতে পারছিস না। এরপরে দেখা যায় সকালবেলা এআই কনফারেন্স শুরু হয়ে যায়। তখন তখন সবাই এআই কনফারেন্সে চলে আসলে তখন তখন দেখা যায় বাকি সব কলেজগুলো এসে নিজেদের কাজ শুরু করে দেয়। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত মোনালিসা ঢুকে। মোনালিসা বলতে থাকে, দাদু আজকে দেখবে এখানে এখানে কম্পাসকে কি করে বেজ্জতি করি, কারণ ওর তৈরি এই জিনিসটা আমি চেঞ্জ করে আমি বিদেশি বিদেশি একটি ডগ রেখে দিয়েছি, আর এটার জন্য ওকে বেজ্জতি হতে হবে। এটা তুমি দেখে নিও। এবার আমি কম্পাসকে অবশ্যই হারাবো, আর নোবেল ফিউচার অফ কলেজকেও হারাবো। নোবেল ফিউচার অফ কলেজের লাইসেন্সটা আমি এবার বাতিল করিয়ে ছাড়বো, আমি তোমাকে কথা দিলাম। তখন তখন দেখা যায় এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এখন এখন মুখটা একটু হাসি খুশি রাখো, কেউ যেন বুঝতে না পারে, বুঝতে পেরেছো? কারণ কেউ যদি কিছু বুঝতে পারে তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে। নিজের মুখটা একটু হাসি খুশিতে ভরিয়ে রাখো, যাতে কেউ কোনোভাবে বুঝতে না পারে যে তুমি তুমি কিছু একটা করেছো। তখন তখন মোনালিসা বলতে থাকে, ঠিক আছে দাদু, কেউ বুঝতে পারবে না, আমি হাসি খুশি থাকছি, চলো চলো আমরা ওখানে গিয়ে বসি। এরপরে কম্পাস চলে আসে। তখন তখন দেখা যায় কম্পাস মোনালিসাকে দেখে কম্পাস মোনালিসার দিকে তাকিয়ে ইশারা করতে থাকে, তুই কাজটা ঠিক করিসনি। এরপরে দেখা যায় মোনালিসা হাসতে থাকে। তখন মোনালিসা কম্পাসের কাছে এসে বলতে থাকে, কিরে কম্পাস, আমি তো অনেক আগে এসেছি, তোরা এত লেট করলি কেন? তোদের তো আরো আগে আসার কথা ছিল। দেখ আমি আজকে কত ফাস্ট হয়েছি, আজকে কত কত তাড়াতাড়ি এসে পড়েছি, তোদের কত আগে এসেছি আমি, জানিস না? তখন কম্পাস বলতে থাকে, ভালোই করেছো তুমি, এখন যেহেতু সবার আগে এসেছো, তবে তবে ওখানে গিয়ে বসো, তোমার তো দাঁড়িয়ে থেকে পাটা ব্যথা হয়ে গেছে তাই না? তখন কম্পাসের কথা শুনে মোনালিসা বলতে থাকে, ঠিক বলেছিস রে, পাটা প্রচন্ড ব্যথা করছে, আমি ওখানে বসি দাদুর সঙ্গে, তুই এদিকে এদিকে এগুলো এগুলো সামলা, সবাই তো আছে, আমরা না থাকলে হবে তাই না? এরপরে জি তো কম্পাসের বন্ধুরা সবাই সবাই হাসাহাসি করতে থাকে। এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, আচ্ছা ঋতুজা, আমরা কোনোভাবে এখানে হেরে যাব না তো? তখন ঋতুজা বলতে থাকে, নিজের উপর কনফিডেন্স রাখো, কম্পাসের উপরে কনফিডেন্স রাখো, কখনো কখনো কম্পাস আমাদের মান সম্মান খোয়াবে না। এরপরে দেখা যায় বিহান কম্পাসের কাছে এসে বলতে থাকে, কম্পাস তুমি রেডি তো, কোনো ঝামেলা হবে না তো? তখন তখন কম্পাস বলতে থাকে, না কোনো ঝামেলা হবে না, সবকিছু ঠিকঠাক আছে, আপনি আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি আপনি ওখানে গিয়ে বসুন, বাকি সবাইকে দেখতে দিন। এদিকে মোনালিসা সবকিছু দেখতে থাকে আর বলতে থাকে, এবার তো কম্পাস তোকে সবার সামনে কি করে বেজ্জতি করি তুই এবার দেখবি, তোকে তোকে আমি কি করে সবার সামনে হেনস্থা করি, তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে, আর বাড়ি থেকে বের করে দেবে বিহান তোকে অবশ্যই বের করে দেবে। এই ঘটনার পরে বিহান তোকে আর কখনোই কখনোই বিশ্বাস করবে না। এরপরে দেখা যায় অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায়। অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে এক্ষুনি এআই কনফারেন্স শুরু হয়ে যাবে।
তখন তখন দেখা যায় কম্পাস সহ কম্পাসের বন্ধুরা সবাই অনেক খুশি হয়ে যায়। কম্পাস সবকিছু ঠিকঠাক করতে থাকলে তখন তখন দেখা যায় অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ডিকে সবকিছু পরিচালনা করবে, কারণ এই কনফারেন্সে ডিকে 5 কোটি টাকা ডোনেশন দিয়েছে। এই 5 কোটি টাকা এআই কনফারেন্সে দিয়েছে, কারণ কারণ স্টুডেন্টদের এই যে এই সায়েন্স অনেক কিছু তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয়, এই জন্য এই টাকাগুলো ডিকে ইনভেস্ট করেছে। এরপরে ডিকে এলে ডিকে কে সম্বর্ধনা জানাই অখিলেশ, ঋতুজা ও নোবেল ফিউচার অফ কলেজের প্রত্যেকটা টিচার। এরপরে দেখা যায় ডিকে বসে পড়ে, তখন দেখা যায় ও অখিলেশ বলতে থাকে, আপনি ঠিকঠাক ভাবে এসেছেন তো, কোনো সমস্যা হয়নি? তখন অখিলেশের কথা শুনে ডিকে বলতে থাকে, না না, কোনো সমস্যা হয়নি, আমি ঠিকঠাক ভাবেই এসেছি, কোনো সমস্যা হয়নি, চিন্তা করবেন না। এরপরে দেখা যায় ডিকে কে সবকিছু দেখাতে থাকে। সেখানকার টিচাররা সবকিছু দেখাতে থাকে ডিকে কে বুকিয়ে বলতে থাকে, আপনি প্রত্যেকটা মডেল দেখুন আর কিরকম হয়েছে, কারটা কেমন হয়েছে, কতটা কপি করেছে, কতটা নিজেরা ইউনিক তৈরি করেছে, সবকিছু আপনি খুঁটিয়ে দেখে নিন। এরপরে দেখা যায় ডিকে সবকিছু টেস্ট করতে থাকে। এরপরে সবকিছু অনলাইনে সার্চ দিয়েও দেখতে থাকে কোনো কিছু কপি করা হয়েছে কিনা। এরপরে দেখা যায় ডিকে কে পাশ থেকে একজন বলতে থাকে, স্যার এই সবকিছু দেখুন, আর আর ওই দেখুন ওদিকে এই শেষের দিকে একটি মেয়ে নোবেল ফিউচার অফ কলেজ থেকে এসেছে। ও এই যে এআই ডগটা তৈরি করেছে, ডগটা দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু কতটা কার্যকরী সেটাও তো জানতে হবে, তাই না? সেখানে গিয়ে ডিকে এক্সপ্লেন করতে বললে তখন কম্পাস এক্সপ্লেন করতে শুরু করে। এদিকে মোনালিসা বলতে থাকে, কম্পাস তোকে এবার তো তোকে নাজেহাল করে ছাড়বো, এখনই তো তুই বুঝতে পারবি যে তুই কত ধানে কত চাল। তখন কম্পাস মনে মনে বলতে থাকে, মোনা ম্যাডাম তুমি যতই চেষ্টা করো আমাকে হারানোর, কিছুতেই পারবে না। তুমি তো অনেক কুকীর্তি করেছো, কিছুতেই আমাকে হারাতে পারবে না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এটা হচ্ছে একটা ফাইটার, যেখানে যেখানে একজন মানুষ পৌঁছাতে না পারবে, এই ডগটা সেখানে নিমিষেই পৌঁছে যেতে পারবে, সেখানে গিয়ে তাদের গোপন তথ্য বের করে আনতে পারবে, আর এটা সবসময় দেশের কাজে লাগবে। এটা দিয়ে অনেক সময় অনেক অপরাধীদের, বড় বড় ক্রিমিনালদের ধরা যেতে পারে। এরপরে দেখা যায় কম্পাসের এক্সপ্লেন শুনে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় সেটা কোনো কপি করেছে কিনা ওইটা দেখার জন্য কম্পিউটারে সার্চ দিলে দেখা যায় এটা পুরোটাই ইউনিক। এরপরে দেখা যায় তখন দেখা যায় অন্য জাজেসরা বলতে থাকে, স্যার এটা পুরোটাই ইউনিক, একটা পার্টসও কোনো জায়গা থেকে কপি করা হয়নি। তখন দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় ডিকে বলতে থাকে, এক্সেলেন্ট, তুমি তো দেখছি অনেক ব্রিলিয়েন্ট, তোমার তো বুদ্ধির কোনো জুড়ি হয় না। এরপরে দেখা যায় সেখানে থাকা স্যাররা বলতে থাকে, একদম, এটা অনেক ভালো লেগেছে, আমাদের সবার অনেক পছন্দ হয়েছে, এটা আবার সবার কাজেও লাগবে, অনেক ইউনিক, এটাই আমাদের মনে হচ্ছে আজকে নোবেল পাবে। এরপরে এটা দেখে দেখা যায় মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, এটা কি করে হতে পারে, আমি তো সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলাম, তবে এটা কি করে হলো, এটা কি করে কম্পাস করলো, আমি তো বুঝতে পারছি না, কম্পাস এভাবে কি করে সেঞ্চুরি করে দিল। এরপরে দেখা যায় ডিকে তালি দিয়ে বলতে থাকে, কম্পাস ভৌমিক, তুমি ব্রিলিয়েন্ট, তোমার কোনো জুড়ি হয় না, তোমার কোনো তুলনা হয় না, অনেক সুন্দর অসাধারণ একটা জিনিস তৈরি করেছো, আর এটা দেশের কাজেও লাগবে, আর দেশের গর্বও হবে। এরপরে দেখা যায় দিকে সেখান থেকে সরে গেলে মোনালিসার কাছে আসে কম্পাস। মোনালিসার কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার মোনা ম্যাডাম, রাতের বেলা এত কষ্ট করে কোনো কাজই হলো না, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, কি বলতে চাইছিস তুই? তখন কম্পাস বলতে থাকে, তুমি যদি পারফিউমটা ইউজ না করতে তবেই তো আমি বুঝতে পারতাম না, তুমি জানো না কম্পাস কতটা ইন্টেলিজেন্ট। কম্পাসের বেড়ায় যেতে হলে আগে আগে নিজেকে একদম সতর্ক হয়ে যেতে হয়, সতর্ক হয়ে যেতে তবেই তো আমি বুঝতে পারতাম না, কারণ তুমি যে পারফিউমটা ইউজ করো সেই পারফিউমের গন্ধটা আমি পেয়ে গেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি এই ঘরে অবশ্যই প্রবেশ করেছো, আর তুমি ওই ঘরে যাওয়া মানে যে কতটা ভয়ঙ্কর ও ডিফিকাল্ট, এটা আমার থেকে ভালো কেউ জানে না। তাই তাই আমি তুমি যখন ওখান থেকে বেরিয়ে গেলে আমি ভোরবেলায় এসে তোমার মডেলটা ফেলে দিয়ে আমার মডেলটা রেখে দিয়েছি গো। তুমি চিন্তা করো না, কোনো কিছু হবে না, আমার তৈরি মডেল, আমার তৈরি জিনিসপত্র নিয়ে গিয়ে বিদেশিদের হাতে দেবে, আর সেটা দিয়ে আমাকে সবার সামনে বেইজ্জতি করবে, তুমি তো ভেবেছিলে এক ঢেলে দু পাখি মারবে, তাই না?
নোবেল ফিউচার অফ কলেজ কেও বদনাম করবে, নোবেল ফিউচার অফ কলেজের লাইসেন্স বাতিল করবে, আবার আবার আমাকেও আমাকেও সবার সামনে এক্সপোজ করে দেবে। সবাই সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে, তাই তো? এরপরে এই বলে কম্পাস টেবিলে গিয়ে দাঁড়ালে তখন বিহান এসে বলতে থাকে, কম্পাস, তোমার এই তৈরি ডগটা সবারই অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে প্রাইজটা আমরাই পাবো। অনেক ভালো লেগেছে সবার, সবাই বলা বলি করছে এটাই অনেক ইউনিক। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমরাই পাবো, আপনি কোনো চিন্তা করবেন না বিহান স্যার, আমি আপনাকে কথা দিয়েছি তো, আমি এবার আপনাকে ফার্স্ট প্রাইজ এনে দেবো, আমি এনে দেবো। এরপরে দেখা যায় ডিকে কে অ্যানাউন্সমেন্ট করতে বললে তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত সেখানে বসে রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, মোনালিসার দ্বারাই কোনো কিছু সম্ভব না, এই মেয়েটাকে দিয়ে কখনো কোনো কাজ করানো যায় না। এরপরে দেখা যায় এদিকে এদিকে দেখা যায় ডিকে কে অ্যানাউন্সমেন্ট করতে দিলে ডিকে বলতে থাকে, এখানে একটি মাত্র কলেজ আছে যেটা কিনা কপি করেছে, বিদেশিদের একটি একটি পাস কপি করে এই অ্যালার্মটা তৈরি করেছে, তাই ওদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে। কারণ এখানে পরিষ্কার বলা আছে এখানে কোনো কিছু কপি করা যাবে না, এখানে পুরোটাই ইউনিক তৈরি করতে হবে আর নিজেদেরই তৈরি করতে হবে, কারোটা কপি করা যাবে না। কিন্তু ওরা কপি করেছে, তার জন্য ওদেরকে ওদেরকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। আর এদিকে এদিকে যে কয়টা কলেজ আছে সবগুলোই নিজেরাই করার চেষ্টা করেছে, কিন্তু তার মধ্যে একটা কলেজে একদম বেস্ট, সেটা হচ্ছে নোবেল ফিউচার অফ কলেজ। এই কথা শুনে খুশিতে খুশিতে মেতে ওঠে সবাই। তখন বিহান বলতে থাকে, আমি জানতাম মা, কম্পাস অবশ্যই আমাকে, যেহেতু কথা দিয়েছে, ও অবশ্যই আমাকে আমাকে ফার্স্ট প্রাইজ এনে দেবে। এরপরে ডিকে বলতে থাকে, এখানে আর বাদবাকি যে কলেজগুলো আছে সেগুলোর ডিজাইন গুলো ভালো হয়েছে, কিন্তু কিন্তু তাদের মধ্যে একটা একটা দুটো করে পার্ট বাকি আছে, সেগুলো স্থানান্তর করতে হবে। কিন্তু কিন্তু কম্পাস ভৌমিক যেই মডেলটা বানিয়েছে তাতে পুরোটাই ইউনিক, কোনো জুড়ি নেই, কোনো কমতি নেই, সবকিছু একদম একদম নতুন। আর এটা এটা সবারই কাজে লাগবে, এটা কোনো বাহিনীতেও কাজে লাগবে, কারণ কারণ ওদেরকে সবসময় নিজেদের রিস্ক নিয়ে কোনো জায়গায় যেতে হয়, আর এটা থাকলে ওদেরকে কোনো জায়গায় যেতে হবে না, এটার দ্বারাই ওরা সব খবর বের করে আনতে পারবে। এরপরে তাই আজকের অ্যাওয়ার্ডটা পাচ্ছে নোবেল ফিউচার অফ কলেজ। এরপরে এই কথাটা শুনে খুশি হয়ে যায় সবাই। এদিকে সেনাপতি মুক্তিকে বলতে থাকে, মা, এই মেয়েটাকে তো কিছুতেই থামানো যাচ্ছে না, এই মেয়েটা তো বারবার একের পর এক একটা করে ছক্কা মেরে যাচ্ছে, এখন কি করবে? মেয়েটা তো আজকে এখানেও জিতে গেল। তখন মুক্তি বলতে থাকে, চিন্তা করিস না বাবা, ওই যে যে লোকটা ওর প্রশংসা করছে সেই লোকটাই ওকে ধ্বংস করবে, সেই লোকটাই ওর ধ্বংসের জন্য মেতে উঠেছে। এরপরে কম্পাসকে উঠে আসতে বললে তখন কম্পাস তার পুরো টিম নিয়ে সেখানে উঠে আসে। এরপরে দেখা যায় ডিকে কম্পাসকে সম্বর্ধনা জানিয়ে কম্পাসের গলায় অ্যাওয়ার্ড মুক্তি জয়ের মালা তুলে দেয়। এরপরে দেখা যায় কম্পাস যখন যখন ডিকে তাকে মালা পরিয়ে দিচ্ছিল ঠিক তখনই কম্পাস বলতে থাকে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, পুরোটাই একান্ত। এরপরে দেখা যায় ডিকে বলতে থাকে, ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা শেষ হলে পরে তোমার সঙ্গে আমি কথা বলছি। তখন দেখা যায় ডিকে মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি কি বলতে পারো আমি খুব ভালো করেই জানি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, অনেক কিছু বোঝাপড়া আছে। তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে, এই বলে ডিকের দিকে হাত বাড়িয়ে দেয় কম্পাস। তখন তখন ডিকে কম্পাসের সঙ্গে হাত মেলায়। এরপরে দেখা যায় কম্পাসকে সম্বর্ধনা জানিয়ে অ্যাওয়ার্ড তুলে দেয় ডিকে। এরপরে ডিকে দেওয়া অ্যাওয়ার্ড নিয়ে কম্পাস ঋতুজার কাছে চলে আসে আর ঋতুজার হাতে অ্যাওয়ার্ডটা দিয়ে বলতে থাকে, মা, এই অ্যাওয়ার্ডটা তোমার আর বিহান স্যারের প্রাপ্য। এদিকে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু, বিশ্বাস করো, আমি পুরোপুরি চেষ্টা করেছিলাম, সবকিছু ঠিকঠাক ভাবেও করেছিলাম, তারপরেও যে কি থেকে কি হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমার দ্বারাই কিচ্ছু হবে না মোনালিসা, তোমার দ্বারাই কিচ্ছু হবার নয়, কারণ কারণ তুমি কখনোই কম্পাসের ধারে কাছে যেতে পারবে না। কম্পাস যা ব্রিলিয়ান্ট তুমি তার এক কোণাতেও থাকো না, ওর কোনো ধারে কাছেও তুমি নেই, তুমি কেন বুঝতে পারছো না? ক্রমশ তুমি ওর থেকে পিছিয়ে যাচ্ছ। ও ও আজকে নোবেল ফিউচার অফ কলেজের জন্য এত বড় একটা অ্যাওয়ার্ড এনে দিল, 5 কোটি টাকা এনে দিল, আর তুমি তুমি কি করলে? তুমি তো কিছুই করতে পারলে না। তুমি এভাবে এভাবে বিহানের চোখে তো আরো ছোট হয়ে যাচ্ছ। একজন গুণী বউ যদি একটা ছেলের কপালে জুটে, সেই ছেলে তো এমনিতেই ভালোবাসবে ওকে,
তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে কেন ভালোবাসবে বলো তো? এই বলে অভিজ্ঞান দত্ত চলে যায় আর মোনালিসা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদু শেষে তুমিও আমাকে অপমান করলে। এরপরে ঋতুজাকে বিহান বলতে থাকে, মা কম্পাস দিয়ে তো কোথায় দেখছি না, তুমি কি কম্পাস দিয়ে দেখেছো? তখন ঋতুজা বলতে থাকে, কই আমি তো দেখিনি, অনেকক্ষণ হলো কম্পাসের সঙ্গে আমার দেখা হয়নি, ও কোথায়?